আমার স্বামীর অতিরিক্ত শারীরিক চাহিদার কারণে আমার গর্ভের সন্তানটি প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে আসে। তাহলে গল্পটি আপনাদের শুরু থেকেই বলি। 2021 সালে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটির নাম ছিল রাব্বি। রাব্বির সাথে আমার যেদিন প্রথম পরিচয় হয় সেই দিনই ও আমাকে প্রপোজ করে। আমারও তাকে ভালো লাগতে শুরু করে। এইভাবে তার সাথে আমার রিলেশন শুরু হয়। রিলেশনের বয়স যখন 1.5 বছর হয় তখন হঠাৎ করে আমার বাড়ি থেকে সবকিছু জানাজানি হয়ে যায়। জানাজানি হওয়ার পরে আমার উপর অনেক টর্চার করা হয় এবং তার থেকে দূরে সরানোর অনেক চেষ্টা করে সবাই। আমাকে বাড়িতে আটকে রাখা হয়, এমনকি টয়লেটে গেলেও আমার মা আমার সাথে সিআইডির মতো লেগে থাকতো। প্রায় 16 দিন আমি এই অবস্থাতেই ছিলাম। তারপর আমি আমার মায়ের ফোন চুরি করে রাব্বিকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করি আর তাকে বলি তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। তারপর রাব্বির বাবা আমার বাড়িতে ঘটক পাঠায় ঠিকই, কিন্তু 2 লাখ টাকা দাবি করে। তারপর আমার আব্বু আম্মু বলে যৌতুক দেওয়া তো দূরের কথা, দরকার হলে আমাদের মেয়েকে আমরা নিজে হাতে মেরে ফেলবো, কিন্তু এই জায়গায় কখনো বিয়ে দেব না। রাব্বির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, আমাদের থেকে নিচু ছিল আর কি। এই বিষয়টা এখানেই থেমে যায়। আমার আব্বু আম্মু যৌতুক দিয়ে বিয়ে দিবি না আর রাব্বির বাবা যৌতুক ছাড়া বিয়ে দিবি না। এইসব কাহিনীর পর সে আমাকে কল দিয়ে বলতেছে আমার অবস্থা খুবই খারাপ, তুমি যদি এখন না আসো তাহলে আমি সুইসাইড করে ফেলবো। আমি এই কথা শুনে অনেক ভয় পেয়ে যাই, কারণ তাকে অনেক ভালোবাসতাম। আমার লাইফের ফার্স্ট রিলেশন ছিল, তার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে গেছিলাম। তাকে কিছু হলে আমিও বাঁচবো না। ঠিক 7 দিনের মাথায় আমি তার হাত ধরে পালিয়ে যাই এবং পালিয়ে যেয়ে 1,20,000 টাকা কাবিন করে আমাদের বিয়ে হয়। তারপর রাব্বি আমাকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে ওঠে। দিনকাল ভালোই কাটছিল আমাদের, কারোর সাথে যোগাযোগ ছিল না, না আমার ফ্যামিলির সাথে না ওর ফ্যামিলির সাথে। বিয়ের 5 দিন পর আমার শাশুড়ি আমার স্বামীকে কল দেয়। কথা বলার এক পর্যায়ে আমার স্বামী আমার শাশুড়িকে বলতেছে আম্মু আমি এই মেয়েটাকে নিয়ে আসিনি, এই মেয়েটা বাসা থেকে বের হয়ে বলতেছে আমাকে বিয়ে না করলে আমি সুইসাইড করব। এই কথাটা শুনে আমার খুব কষ্ট লেগেছিল। যাই হোক 10-15 দিন পরে বাসা থেকে ফোন আসলো। তাদের একটাই কথা, তারা কেউ মেনে নিবে না। এমনিতেই নাকি তাদের খারাপ লাগছিল, তাই কল দিয়ে জিজ্ঞাসা করছিল কেমন আছি। এরপর বিয়ের 20 দিনের মাথায় আমার স্বামী তার মোবাইলটা আমার কাছে রেখে কাজে চলে গেল। তখন আমি ফোনটা ঘাটাঘাটি করতে করতে মেসেঞ্জারে ঢুকেই দেখি তার এক্স গার্লফ্রেন্ডের সাথে খারাপ কিছু এসএমএস, খারাপ কিছু ছবি, খারাপ কিছু ভিডিও। আমার মনে হচ্ছে ওই মেয়েটার সাথে সে বারবারই ফিজিক্যাল সম্পর্ক করেছে। আমার স্বামী আমার সাথে ডবল ডেট করেছে, এটা জানার পর থেকে আমি মানসিক ভাবে শেষ হয়ে পড়েছি। তার জন্য আমি আমার কেরিয়ার নষ্ট করেছি, বাবা মায়ের মনে কষ্ট দিয়েছি। এই মানুষটা আমাকে এত বাজেভাবে ঠকালো। যাই হোক এই বিষয়গুলো যখন আমি দেখলাম তখন আমি সবকিছুই মেনে নিলাম। তখন আমি আমার স্বামীকে বললাম দেখো যা কিছু হয়েছে হয়েছে, তুমিও সবকিছু ভুলে যাও, আমিও সবকিছু ভুলে যাই, আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। কিছুদিন পর আমার বড় বোনের বিয়ে ঠিক হয়। সেই সুযোগে সবাই মিলে আমার বাবা মাকে বোঝায় তারা যেন আমাদেরকে মেনে নেয়। আমার বাবা মাও সবার কথা মতো আমাদেরকে মেনে নেয়। আমার স্বামীকে সবাই পছন্দ করে, জামাই হিসাবে যতটুকু সম্মান আদর পাওয়া সে পেয়েছে। এর কিছুদিন পর আমি বেবি কনসেপ্ট করি। আমার স্বামী আমাকে সবসময় বলতো নর্মাল ডেলিভারি কি করে হয় ওইসব ভিডিও দেখবা, ওই সমস্ত খাবার খাবা। প্রেগনেন্সির সময় আমার অনেক কিছু খেতে মন চাইতো, কিন্তু সে আমাকে কিছুই এনে দিত না। এক ফোঁটা দুধ যে সে আমাকে কিনে খাওয়াবে তার সেটুকুও সামর্থ্য ছিল না। তারপরও আমি তার হাত ছাড়িনি। যেদিন আমার ডেলিভারি উঠলো তখন ছিল রাত 12টা। আমার মা আমার কাছে ছিল। আমার স্বামী আমার মাকে আপনার মেয়েকে নিয়ে আপনাদের বাড়িতে চলে যান, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি তখন ব্যথায় কান্না করতে করতে তার গলা জড়িয়ে বললাম তুমি আমাকে পাঠিও না, এই ব্যথা সহ্য করে আমি যেতে পারবো না। কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। রাত 12:30টার সময় সে আমাকে বাসে তুলে দেয়। সেই সময় শুধু আমার আম্মু ছিল আমার সাথে। 7 ঘন্টা জার্নি করে ডেলিভারির ব্যথা নিয়ে বাসায় যাওয়ার সাথে সাথে আমার নর্মালে ফুটফুটে কন্যা সন্তান হয়। বাবু হওয়ার 3 মাস পরে আমার স্বামী আমাদের মা মেয়েকে নিয়ে ঢাকায় চলে আসে। ঢাকায় আমার স্বামী জব করতো, সেই সূত্রে আমার মেয়ের বয়স যখন 6 মাস তখন আমরা বুঝতে পারি তার আচরণ অস্বাভাবিক, তাই আমরা ডাক্তারের কাছে নিয়ে আসি। ডাক্তার যেটা বলে সেটা শুনে আমরা আটকে উঠি। ডাক্তার বলে আপনার বাচ্চা ব্রেনে আঘাত পেয়েছে, আর ব্রেনের ম্যাক্সিমাম অংশই নষ্ট হয়ে গেছে, আপনারা যদি চিকিৎসা না করেন তাহলে সে প্রতিবন্ধী হবে। আমার বাচ্চার এমন পরিস্থিতির জন্য একমাত্র দায়ী আমার স্বামী। আমার যেদিন ডেলিভারির পেইন ওঠে তার আগ মুহূর্তেও আমার স্বামী আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। তো তাই নয়, প্রেগনেন্সির প্রথম মাস থেকে 9 মাস পর্যন্ত সে আমার সাথে কন্টিনিউ শারীরিক সম্পর্ক করে গেছে। আমি অনেক বোঝাতাম, অনেক কান্নাকাটি করতাম, আমার অনেক কষ্ট হয়, তুমি একটু বোঝার চেষ্টা করো, বাচ্চাটা তো তোমার, ক্ষতি হলে তো তোমারই হবে। ঘটনা এখানেই থেমে নেই। আমার বাচ্চার চিকিৎসা আমার স্বামী বন্ধ করে দেয়। তার মা মানে আমার শাশুড়ি তাকে বলেছে যে আমার মেয়ের কিছুই হয়নি। আমার স্বামী আমাকে বলে তুমি আমার বাবুকে উল্টোপাল্টা ওষুধ খাওয়াইয়ে নষ্ট করে ফেলছো। তখন সে চিকিৎসা একেবারে বন্ধ করে দেয়। শুধু তাই নয়, সে ঘরে আসলে আমার সাথে খিটখিটে মেজাজে কথা বলতো। আমি তার জন্য যথেষ্ট সাজুগুজু করে থাকতাম যাতে সে বাইরের মেয়েদের দিকে নজর না দেয়। আমি বুঝতে পারতাম তার ফিজিক্যালি চাহিদা বেশি, কিন্তু আমি জানতাম না যে সে এটা বাড়ানোর ওষুধ খায়। যখন আমি অসুস্থ থাকতাম তাকে আমি বোঝাতাম আজকে অন্তত আমাকে রেহাই দাও, তখন সে আমাকে ইচ্ছে মতো মারধর করতো আর গালাগালি করতো। আমার মেয়েটা একপাশে শুয়ে কান্না করতো, কান্না করতে করতে ওর খিঁচুনি উঠে যেত। সে তার চাহিদা মেটাতে ব্যস্ত থাকতো, আমার বাচ্চাকে কোলে নিতে দিত না, এমনকি ঘুম পাড়াতেও দিত না, সে নিজেও কোলে নিত না। আমার অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে আমি বাজার
বাজারে করতাম, কোলে নিয়ে একা একা রান্না করতাম। স্বামী হিসাবে তার কাছ থেকে একটুও সাহায্য পেতাম না। কিছুদিন পর আমার স্বামী এসে আমাকে বলতেছিল সে জবের জন্য নাকি এক জায়গায় যাবে, আসতে নাকি 12 দিন সময় লাগবে। তার কথা মতো আমি তাকে গোছগাছ করে দিই। এটাই হয়তো তার শেষ বিদায় ছিল। আমি জানতাম না সে আমাকে আর আমার বাচ্চাকে রেখে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে চলে যাবে। যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সে পুরোপুরি নিখোঁজ, প্রায় 1 মাস থেকে। আমার বাচ্চার বয়স এখন 17 মাস। সে হাঁটতেও পারে না, বসতেও পারে না, কথা বলতেও পারে না। যতটুকু বুঝতে পারি সে চোখেও কম দেখে। আমার মেয়েটা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু সে তার বাবাকে অনবরত বাবা বাবা করে ডাকতে থাকে। আমি আমার স্বামীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি আপনাকে কখনোই মাফ করতে পারবো না। আপনি আমাকে অনেক বাজেভাবে ঠকিয়েছেন, সাথে আমার মেয়ের জীবনটাও শেষ করে দিয়েছেন। যেখানে ওর হেঁটে বেড়ানোর কথা ছিল সেখানে আমি ওকে অসুস্থ রেখে বাইরে কাজ করতে যাই। আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, হে আল্লাহ, যে আমাকে এবং আমার বাচ্চাকে এমনভাবে ঠকিয়েছে তার পরিণতি তুমি আমাকে দেখিও। এতটুকুই চাওয়া। যে গল্পটি এতক্ষণ শুনলেন, এই গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। এটা এক অভাগী আপুর গল্প। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন।